প্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছেন সবাইকে আজকের এই অধিবেশন থেকে টিউটোরিয়াল থেকে সুস্বাগতম। আমরা আজকে মূলত সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম পরিচ্ছেদের কল্পনা নির্ভর লেখা নিয়ে আলোচনা করব। এই সমস্ত টিউটোরিয়াল আমরা একসাথে পাবো ছক পূরণ করি এই চ্যানেলটিতে। এখানে নতুন কারিকুলামের আলোকে প্রথম থেকে দশম শ্রেণীর সমস্ত বইয়ের যে ছকগুলো রয়েছে, যেগুলো নিয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যা নিজের মধ্যে ফিল করে, সেই সমস্যাগুলোকে রিমুভ করার জন্য মূলত আমাদের এই ছক পূরণ চ্যানেলটি। সেইখানে আমরা এই সব টিউটোরিয়াল নিয়মিত আপলোড করে থাকি। আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনায় মূলত আমরা আমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 114 পৃষ্ঠায় যেটি রয়েছে, 114 পৃষ্ঠায় যেটি রয়েছে আমরা এবং ক্রাব নেবুনা রচনাটিতে যে বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে তা বা মনে প্রশ্ন জেগেছে তা তোমার ছকে লিখো, নিচের ছকে লিখতে হবে। এরকম একটি ছক দেওয়া আছে আমাদের বইতে। আমরা যদি একটু সেটি দেখি, এই হচ্ছে আমাদের সেই ছকটি, আমরা এবং ক্রাব নেবুনা এই গল্পটি। এরকম একটি ছকে আমরা এবং ক্রাব নেবুনা রচনায় কী আছে সেটা তোমাদের এখানে লিখতে হবে, আর তোমার মতামত বা জিজ্ঞাসা যেটা রয়েছে সেটি এখানে লিখতে হবে। এখানে 4টা দেওয়া আছে, তুমি বেশিও লিখতে পারো। তোমাদের জন্য আমরা একটা নমুনা তুলে ধরেছি। যেমন আমরা এবং ক্রাব নেবুনা রচনায় যা আছে, গভীর রাতে আব্বা দেখেন রঞ্জু ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে হেঁটে চলে এসেছে। রঞ্জু তার আব্বা আর আব্বার মাঝখানে শুতে শুতে বলল, ভালুকটা ঘুমাতে দেয় না। এইরকম একটি লেখা কিন্তু আমাদের আছে। মাত্র 4 বছর ছেলে বাবা মাকে ছেড়ে একা একা থাকতে পারে কি, বা একা একা ঘুম থেকে উঠে চলে যাওয়া, তাই কল্পিত অজুহাতের আশ্রয় নিয়েছে। তাই এটি একটি প্রশ্ন। এটা সম্ভব না। ব্যাপারটা এভাবে শুরু হয়েছে। প্রয়োজনে রঞ্জু চমৎকার গল্প ফেদে বসে। আব্বা বলেন, ছোট মানুষ সত্য মিথ্যা গুলিয়ে ফেলে, বড় হলে ঠিক হয়ে যাবে। এরকম একটি লেখা রয়েছে। আব্বা কি রঞ্জুকে সমর্থন করে উৎসাহিত করলেন এখানে, নাকি তার মাকে সান্ত্বনার দ্বারা অভিনয় করলেন, নাকি ব্যাপারটা গুরুত্বই দিলেন না? মনে হয় শেষেরটাই ঠিক। এরকম একটা মতামত রাখা যেতে পারে। বছরখানেক পরে রঞ্জুকে নিয়ে সমস্যা বেড়ে গেল আরও, কারণ তখন হঠাৎ করে সে সায়েন্স ফিকশন পড়তে আরম্ভ করেছে। উদ্ভট কাহিনী পড়ে তার মাথাটা পুরোপুরি বিগড়ে গেল। এখানে মতামতটা কি, রঞ্জুর কল্পনার জগৎ এখন বিজ্ঞান মনস্ক জগতে পরিণত হয়েছে। বিজ্ঞান মনস্ক মানে কি, বিজ্ঞানের প্রতি ঝোঁক, বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে আলাদা করে চিন্তা করা, আলাদা করে ভাবা। তোমাদের মধ্যে দেখবে অনেকেই আছে এই বিষয়গুলো নিয়ে তাদের কিউরিসিটি রয়েছে, এক ধরনের উৎসাহ রয়েছে বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে। 4 যেটা রয়েছে, রঞ্জুকে বকতে বকতে আব্বা তার 12টা বাজিয়ে ছাড়লেন। এমন এমন কথা বললেন যে রঞ্জুর মনে হতে লাগলো যে বেঁচে থাকাটা বুঝি আর কোনো অর্থই হয় না। এইরকম একটি লেখা রয়েছে। এখানে আমার মতামত হচ্ছে, আহা বেচারা রঞ্জু, কিন্তু কোনো কারণ নেই, কিছু নেই, হঠাৎ সে হোঁচট খেলো কেন, বিষয়টা রহস্যময়। প্রাণীটা বলল, না আমি বাঙালি নই, তবে আমি তোমাদের গ্রহের যে কোনো মানুষের ভাষায় কথা বলতে পারি। এই দেখো বলে প্রাণীটা পরিষ্কার চাটগাঁয়ের ভাষায় বলল, আষাঢ় বজা কুড়ার বজা ফত্তি আড়ত বেচি, বাজার গড়ি বাড়িত আইলে হিসাব লয় তোর চাচি। এইটা হচ্ছে চাটগাঁও অঞ্চলের অর্থাৎ চিটাগাংয়ের একটি ভাষা। এইটা কিন্তু আমাদের এখানে রয়েছে। এটি একটি অদ্ভুত বিষয় যে আমাদের যে মানে হাস্যকর অবিশ্বাস্য একটা বিষয়, তাই না? ব্যাপারটা অবাক হওয়ার মতো, কিন্তু হাস্যকর অবিশ্বাস্য। বিশেষ করে চাটগাঁয়ের ভাষায় কথা বলা, এটা তো মানে হতেই পারে না। অবশ্য রঞ্জু এটাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। এরকম একটি মতামত দেওয়া হয়েছে। তোমরা নিজেদের মতো করে যে কোনো মতামত তুমি তুলে ধরতে পারো। মূলত এখানে বইয়েতে যে কথাটা রয়েছে সেই বিষয়গুলোতে তুমি মনোনিবেশ করে তুমি বিষয়টাকে কেমনভাবে দেখছো, তোমার মতামত কি, তোমার কোনো জিজ্ঞাসা আছে, এটি কি হতে পারে যে চাটগাঁয়ের ভাষায় সে কথা বলে, যে এরকম একটা বিষয়, বা হতে পারে বিশ্বাসযোগ্য হতে পারে, যেহেতু রোবট সে বলতেই পারে, তাই না? এরকম একটা বিষয়, বৈজ্ঞানিক কল্পকাহিনী যেহেতু, সেটি হতেই পারে। এটা হচ্ছে আমাদের 114 পৃষ্ঠার যে ছকটা রয়েছে সেটা আমরা পূরণ করে দিলাম। এবং 115 পৃষ্ঠায় যদি আমরা একটু যাই তোমাদের বইয়ের, 115 পৃষ্ঠায় যেটা রয়েছে যে বৈজ্ঞানিক কল্পকাহিনী কি, এটি রয়েছে। বৈজ্ঞানিক কল্পকাহিনী কিন্তু ইতিমধ্যে আমরা বলেছি যে ঘটনাগুলো বাস্তবে অনেক সময় ঘটে না, কিন্তু কোনো কাল্পনিক বিষয়ের মাধ্যমে আশ্রয় করে কাল্পনিক চরিত্রের মাধ্যমে যে বিষয়গুলো তুলে ধরা হয়, সেটি হতে পারে মহাকাশের কোনো বিষয়, তাদের যাতায়াতের জন্য যে ফ্লাইং সসার রয়েছে,
মানুষের মতো আচরণকারী কোনো রোবটের বিষয়, এরকম অনেকগুলো বিষয় হতে পারে, যেটাকে আমরা বলছি বৈজ্ঞানিক কল্পকাহিনী। রূপকথাও কিন্তু এক ধরনের কল্পনা কাহিনী, কারণ কি কল্পনা নির্ভর, কল্পনা প্রসূত যে আম, ভাষা বা লেখনী, সেটাই মূলত রূপকথা। এখন রূপকথার সাথে এটার মিল কি বা অমিল কি, সেটা আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি। আমাদের রূপকথার যে চরিত্রগুলো থাকে, যেমন সেখানে থাকে দৈত্য, রাক্ষস, খোক্ষস, যেটার সাথে বাস্তবের সাথে পৃথিবীর কোনো কিছুর মিল নেই, তাই না? আর এখানে যেটা থাকে, এখানে থাকে প্রযুক্তির কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলা, সেই বিষয়গুলো থাকে। যেমন হতে পারে কাল্পনিক, মহাকাশের কাল্পনিক কোনো প্রাণী বা রোবট নিয়ে কোনো কিছু তৈরি করা, এরকম একটা বিষয়। তাহলে আমরা রূপকথা এবং কল্পনা নির্ভর কথা বা বৈজ্ঞানিক কল্পকাহিনী বা উপকথা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। এখন তোমার যেটা বলছে কল্পনা নির্ভর রচনা লেখো, অর্থাৎ এবার তুমি একটি কল্পনা নির্ভর গল্প লিখবে। অর্থাৎ এই যে তুমি কল্পনা নির্ভর একটা লেখা পড়লা, পড়ে বুঝে সেগুলো বলছো, বলার পরে সেগুলো লিখেছো, এখন তোমার নিজের ইমাজিনেশন পাওয়ার দিয়ে, তোমার কল্পনা শক্তি দিয়ে তুমি কোনো গল্প তৈরি করতে পারো কিনা, এরকম একটি বিষয়। তার মানে এই নয় যে তুমি একজন তোমাকে এই পড়ানোর মধ্য দিয়ে একজন লেখক তৈরি করা হবে। তোমার কিছুটা লেখার সৃজনশীলতা বা তুমি কল্পনা নির্ভর লেখা করতে পারো কিনা, সেজন্য তুমি তোমার মতো করে লিখবে এবং তুমি তোমার মতো করে একটি শিরোনাম দেবে। অর্থাৎ বিষয়ের যেটা আমরা শিখি সেইগুলো নিয়ে আমরা বলি, আলোচনা করি, এবং সেইটা আমি নিজে কিছু করতে পারি কিনা, যেহেতু আমাদের এখন করার উপরে ঝোঁক দেওয়া হয়েছে, সেই জন্য তোমাকে একটি গল্প তৈরি করতে হবে এবং এই গল্পের তোমাকে একটা শিরোনাম দিতে হবে। এখন তুমি নিজের মতো করে লিখবা। আমরা এখানে তোমাদের জন্য একটি ভূতের গল্প, বোকাভূতের একটি গল্প দিয়েছি। এই বোকাভূতের গল্পটা তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। এটা হচ্ছে হাট থেকে ফিরতে রাত হয়ে গেছে নিলয়ের। বাড়ি যেতে এক ঘন জঙ্গল পার হতে হয় তাকে। লোকমুখে শোনা যায় ওই জঙ্গলে নাকি ভয়ানক ভূতের বসবাস। ভূতের গল্প শুনতে তোমাদের কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগে। প্রথমে একটু ভয় পেলেও বাড়ি তো যেতেই হবে, তাই সৃষ্টিকর্তার নাম নিয়ে হাঁটা শুরু করলো নিলয়। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এক সরু রাস্তা চলে গেছে গ্রামের দিকে। চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে, মাঝে মাঝে ব্যাঙের ঘ্যাঙর 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 শব্দ শোনা যাচ্ছে। নিস্তব্ধ পরিবেশ, একটু বাতাস শোনেই, হাতে ব্যাটারি চালিত টর্চ লাইট, বেশি একটা আলো নেই। থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভয়ে ভয়ে হাঁটছে নিলয়। মাঝে মাঝে দু একটা পাখির ডানা ঝাপটানো শব্দ কানে আসছে। খুব ভয় করছে নিলয়ের। দ্রুত হাঁটার চেষ্টা, ভয়ের চোটে রাস্তাও ফুরায় না। হাঁটতে হাঁটতে বনের মাঝখানে চলে এসেছে নিলয়। হঠাৎ হালকা গরম বাতাস লাগছে তার গায়ে, শরীর শিউরে উঠে তার। সে পিছনে তাকায়, তারপর আবার সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ একটা ডাল ভাঙার শব্দ শুনে পিছনে ফিরে তাকায়, কিন্তু কিচ্ছু নেই। আবার হাঁটতে শুরু করে। এবার অট্টহাসির আওয়াজ কানে ভেসে আসে, আকাশ ভারী করে। সব কিন্তু কল্পনা। নিলয় ভয় পেয়ে হঠাৎ চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে শব্দ বেরোয় না। এরকম কিন্তু হয়, ভয় পেলে চিৎকার করে কিন্তু শব্দ বেরোয় না, তাই না? চোখ খুলে সামনে তাকাতেই দেখতে পায় মাটির থেকে আকাশ অবধি লম্বা সাদা কাপড় পরিতে একটা ভূত ঠায় দাঁড়িয়ে আছে। দাঁতগুলো ইয়া বড় বড়। এক কামড়েই দুনিয়া খেয়ে ফেলার মতো অবস্থা। ভয়ে চুপসে যায় নিলয়। গেছো ভূত তার ভয়ানক কণ্ঠে ভয় দেখাতে থাকে নিলয়কে। নিলয় তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। গেছো ভূত ভয়ানক কণ্ঠে বলে, এই ছেলে, আমি তোর ঘাড় মটকাবো, রক্ত পান করবো, তোকে মেরে ফেলবো। ভয়ে ভয়ে নিলয় জবাব দেয়, আমি আপনার কি ক্ষতি করেছি ভূত মশাই? আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো আপনার এলাকায় আসবো না। তোকে ছেড়ে দিলে আমি খাবো কি, আর বাচ্চারা খাবে কি? গেছো ভূত চিৎকার করে বলে উত্তরে নিলয় বলে, আমি আপনার জন্য একটা ছাগল নিয়ে আসবো কাল, আজ আমাকে যেতে দিন। হ্যাঁ, তখন হি 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 হা 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 করে হাসতে থাকে গেছো ভূত। কতদিন ধরে মানুষের মাংস খাইনি আমার বাচ্চারা, আজ আমি তোকে ছাড়বো না। নিলয় মহাবিপদে পড়ে যায়। সে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে, হে প্রভু, আমাকে একটা পথ দেখান, নইলে এই ভূতের হাত থেকে আমি বাঁচতে পারবো না। এইসব বলতে বলতে নিলয়ের মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে। সে ভূতকে বোকা বানানোর ফোন দিয়ে সে চিৎকার করে বলে ওঠে, ও হে মশাই, আমাকে খাওয়া এত সোজা? আমার কাছে তোমার চেয়েও বড় ভূত রয়েছে, দেখবে নাকি তাকে? দেখবো। হ্যাঁ, গেছো ভূত হাসতে হাসতে বলে, আমার চেয়ে বড়? হা হা হা, দেখাও তো। নিলয় তার পকেট থেকে মোবাইল বের করে একটা ইংলিশ হরর মুভির ভয়ানক ভূতের দৃশ্য দেখায়। অমনি গেছো ভূত ভয় পেয়ে যায়। আর আরে বাবা, এত এত বড় ভূত তোমার কাছে? আমি আর তোমার কোনো ক্ষতি করব না, আমাকে মাফ করে দাও, কখনো তোমার কাছে আসবো না, কথা দিলাম। গেছো ভূত জব্দ হয় দেখে
নিলয় সাহস বেড়ে যায়। সে বীরের মতো গলা উঁচু করে বলে, আচ্ছা যাও যাও, মাফ করে দিলাম, সাবধান, আমার কাছে আর আসবে না। বাড়ি ফিরে নিলয় হাঁপ ছেড়ে বলছে, এবারের মতো বেঁচে গেলাম বাবা, ভাগ্যিস ভূতটা বোকা ছিল। এরকম একটি কল্পকাহিনী, একটি গল্প তোমাদের জন্য তুলে ধরা হলো। আশা করছি গল্পটা তোমাদের ভালো লাগছে। এরপরে আর একটা বোকা বাঘের গল্প এখানে তোমাদের জন্য তুলে ধরা হয়েছে। এই বাঘের গল্পটা আমি পড়ছি না, তোমরা এরকম বাঘের গল্প কিন্তু ওখান থেকে দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, বাঘের গল্পটা অনেক মজার একটা গল্প, এটা তোমরা পড়ে নিবে। আমি তোমাদের জন্য তুলে ধরেছি গল্পটা, আমরা সংগ্রহ করেছি। এই গল্পটি তোমাদের হয়তো ভালো লাগবে। এবং এই যে পিডিএফটি তোমাদের জন্য যেটি দেখে দেখে পড়ানো হচ্ছে, এটি তোমাদেরকে আমরা এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো। এছাড়া আমাদের যে মোবাইল নম্বর রয়েছে, এই মোবাইল নম্বরেও তোমরা এটি পাওয়ার জন্য যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01719505230। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে তোমাদেরকে আমরা এই পিডিএফটি পাঠাতে পারি। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। আমাদের এরপরে আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে যাব, সাহিত্য নিয়ে লিখতে শিখি। এখানে আমরা মাঝি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটি নিয়ে পরের টিউটোরিয়াল থাকছে। সবার জন্য শুভকামনা।